আমি মনে করি ইউনিভার্স আমার কাছে মহাকাল। অ্যাজ এ ট্যারোট রিডার আমাকে ফার্স্ট আগে ফিল করতে হবে সামনের মানুষের এনার্জিটা। মানুষ যখন প্রোটেকশন চায় তখনই কিন্তু লাঠিটা ইউজ করে। যখন ইয়েলো কালার থাকবে তখন সেটা অবশ্যই পজিটিভ কার্ড হবে। বৃহস্পতি যেরকম আমাদের জ্ঞান দেয় সেরকম বৃহস্পতি আমাদের অহংকারও দেয়। আমরা এমন কিছু বললাম যেটা হয়তো আমরা মন থেকে বলিনি, কিন্তু সেটাই গ্রহণ হয়ে গেছে এবং সেটাই হয়ে গেছে। ইউনিভার্স বাংলা, হিন্দি, ইংরাজি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। ইউনিভার্স ভাবছে তুমি বলছো তথাস্তু। একদম প্রপার যে টাইমটা সেটা হচ্ছে 11-11। প্রত্যেকটা নাম্বারের কিন্তু একটা আলাদা আলাদা ভাইব্রেশন আছে। 111 ডিনোট করছে তোমার লাইফে একটা কোনো বড় চেঞ্জ আসতে চলেছে। আর 2 মানেই হচ্ছে কনফিউজড এবং চয়েস। 333 মানে হচ্ছে স্পিরিচুয়াল গাইডেন্স, কারণ ঘুমের মধ্যে ম্যানিফেস্টেশন খুব ভালো হয়। শনিদেবকে সবাই ভয় পায় কিন্তু উনি আমার ফেভারিট, কারণ একটা পজিটিভ কার্ড বেরোলো কিন্তু আমি নেগেটিভ আছি, তাহলে কিন্তু কার্ডস কাজ করবে না। নমস্কার বন্ধুরা, আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছেন রিমিতা দাশগুপ্ত ম্যাডাম। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই বলে এই সামনে তুমি ট্যারো কার্ড নিয়ে আজকে বসেছো আমার সঙ্গে আড্ডা দিতে, তো তার মানে তুমি তো ডেফিনেটলি অনেকদিন ধরে ট্যারো কার্ড নিয়ে কাজ করছো। হ্যাঁ, আমি ট্যারোট কার্ড নিয়ে অনেক দিনই আসি। সত্যি বলতে কি শুধু ট্যারোট কার্ড নয়, এর সাথে নিউমারোলজি, অ্যাঞ্জেল নাম্বার, বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক, সেগুলোর প্রতিও আমার ভীষণ রকমের ঝোঁক বা ইনটিউশন বলতে পারেন। এছাড়াও অ্যাস্ট্রোলজির যে বিষয়টা সেটা আমি প্রচণ্ড রকম ভালোবাসি। তো আমি অ্যাস্ট্রোলজির সাথে ট্যারোটটাকে সবসময় মিক্স করে দেখি। ট্যারোটটা একটা, অনেকের ধারণা আছে যে ট্যারোটটা একটা ওয়েস্টার্ন কালচার। ট্যারোটের সাথে একটা ওয়েস্টার্ন একটা সবসময় একটা মিল মানুষে খুঁজে পায়, কিন্তু আমি নিজের রিসার্চ দিয়ে এটা দেখেছি যে ট্যারোটের সাথে বৈদিক জ্যোতিষীর অনেক মিল আছে। এবং কারণ হচ্ছে ট্যারোটের যে প্রত্যেকটা কার্ড আছে তার মধ্যে এমন কালারগুলো আছে যে কালারগুলো কিন্তু আমাদের জ্যোতিষে যে বেসিক যে স্টেপগুলো আছে, যেমন মানে এক্সাম্পলের জন্য বলছি, যেটা হচ্ছে বৃহস্পতির রং হচ্ছে হলুদ। তো একটা কার্ড যখন আমি চোখের সামনে দেখছি, যখন আমি কোনো কিছু একটা ইনটিউশনের মাধ্যমে বলার চেষ্টা করছি, সবার প্রথম আমাদের চোখের সামনে কিন্তু ভিজুয়ালাইজেশন হবে বিষয়টা। তো ফার্স্টেই দেখবো একটা কার্ড দেখে আমাদের কি ফিলিংস হচ্ছে। অ্যাজ এ ট্যারোট রিডার আমাকে ফার্স্ট আগে ফিল করতে হবে সামনের মানুষের এনার্জিটা, তবে কিন্তু আমি সেটার বিষয়ে তাকে কিছু বলতে পারবো। বা আমি মনে করি ইউনিভার্স আমার কাছে মহাকাল। তো ট্যারোটের ক্ষেত্রেও ইউনিভার্স আমার কাছে মহাকাল। অ্যাকচুয়ালি ইউনিভার্সই যোগাযোগটা ঘটায়। ইউনিভার্স, ব্রহ্ম, কেউ এক একজন এক এক নামে ডাকে। তো আমার কাছে মহাকাল হচ্ছে ইউনিভার্স। তো আমি ট্যারোটের যে সমস্ত রেমেডিগুলো দিই সেগুলো সমস্ত কিছু আমি বলি না যখন আমার ক্লায়েন্ট সামনে থাকে যে তোমরা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, আমি বলি তোমরা মহাকালকে থ্যাংক ইউ জানাও। কারণ ট্যারোট হচ্ছে আমার কাছে একটা দূত, যেটা মহাকাল আমার কাছে পাঠিয়েছে একটা কার্ডসের মাধ্যমে, যেটার মাধ্যমে আমি সেই মেসেজটা, তার মেসেজটা আমি আমার ক্লায়েন্টকে দিতে পারবো। বাহ, এটা হচ্ছে আমার মানে এইভাবেই আমি ট্যারোট রিডিং স্টার্ট করি। একটু কার্ডগুলো একটু যদি দেখাও যে কি কি কালার, মানে মোটামুটি তো লাল হলুদ দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তো আগে একটা কথা বলি, ট্যারোটটা শুরু করার আগে আমি বলতে চাই ট্যারোট এসেছে কোথা থেকে। ফার্স্ট অফ অল, ট্যারোট যখন ছিল তখন সেটা 22টা কার্ড ছিল, এবং সেটা 1500 শতাব্দীতে ইউরোপে ফার্স্ট অফ এই ট্যারোট, তখন ট্যারোট নাম ছিল না, তখন তার নাম ছিল ট্যারোচি। তাতে 22টা কার্ড ছিল, এবং তখন কোনো ইনটিউশনের মাধ্যমে কোনো গাইডেন্স দেওয়া হতো না। বড় বড় যারা রয়্যাল ফ্যামিলির যারা আছে তারা এই 22টা কার্ড নিয়ে নিজেদের মধ্যে জাস্ট গেম কার্ডস হিসেবে, প্লে হিসেবে খেলা করতো। তারপরে হঠাৎ করে, এবং এখানে টোটাল কিন্তু 78টা কার্ড আছে, এই 22টা কার্ডের সাথে আরো যে 58 কার্ডস, আমরা জানি আমাদের নর্মাল যে প্লে কার্ডস হয় তাতে 58 কার্ডস থাকে। তো এই 58 কার্ডসের সাথে এই ট্যারোটটাকে অ্যাড করে টোটাল 78 কার্ডস হয়ে একটা এরকম কার্ডসের ডেক তৈরি হয়েছে, যেটার মাধ্যমে আমরা মানুষকে অনেক কিছু বলতে পারি। তো এই যে 58 কার্ডস যেটা আছে সেটা কিন্তু মাইনর আরকানায় ধরা হয়। আমাদের যেমন ওই কার্ডসগুলোর মধ্যে থাকে ডায়মন্ড থাকে, চিরা থাকে, হরতন থাকে, এরকম কিন্তু মাইনর আরকানাতেও আছে। একদম আছে। মানে এগুলো এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা সময় খেলা হিসেবেও ইউজ হতো। হ্যাঁ, মিউটেশন যেরকম হয় সেটা এটারও কিন্তু মিউটেশন হয়েছে। এবং এই যে কার্ডসগুলো রয়েছে, যে 22টা করে কার্ডস বাকি যে মাইনর আরকানার যেগুলো রয়েছে, সেগুলোও কিন্তু প্রত্যেকটার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, আমরা যে কার্ডস তাস খেলি তার সাথে কিন্তু সেটারও মিল আছে। আচ্ছা, তো মাইনর আরকানাতে আমরা 4 ধরনের দেখতে পাই। মাইনর আরকানা একটা হচ্ছে কাপস। কাপসে কি বোঝাচ্ছে? কাপসের মানে যদি কার্ডগুলো দেখাও তুমি। এটা হচ্ছে
কুইন অফ কাপস। ফার্স্টে বলি কাপস মানে হচ্ছে কাপসে আমরা জল খাই, চা খাই, তো সেটার সাথে একটা লিকুইড তত্ত্বের সম্পর্ক আছে। বৈদিকে যেরকম আছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, সেরকম আর মাইনর আরকানার 4টেও কিন্তু অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। সেই জলের মধ্যে এটা হচ্ছে কাপস। আর সেকেন্ড হচ্ছে সোর্স। এই যে সোর্সটা রয়েছে তলোয়ার, তলোয়ার আমরা হাওয়াতে চালাই, তো এটার সাথে বায়ুতত্ত্বের মিল আসছে, হ্যাঁ, সেটার জন্য এটা হচ্ছে বায়ুতত্ত্ব, এটা এয়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে ওয়ান্ড। এই যে ওয়ান্ড যেটা রয়েছে, লাঠি আমরা সাধারণত রেগে যাই, তো রেগে গেলে লাঠি দিয়ে মানুষকে আঘাত করতে যায়, এবং এটার মধ্যে মঙ্গলের এনার্জি রয়েছে, মানে এটার সঙ্গে অগ্নিকে রিলেট হচ্ছে, এবং মার্সের এনার্জি রয়েছে। মানুষ যখন রেগে যায়, মানুষ যখন প্রোটেকশন চায়, তখনই কিন্তু লাঠিটা ইউজ করে, তো সেক্ষেত্রে লাঠিটা আমাদের অগ্নিতত্ত্বকে প্রেজেন্ট করছে। আর পেন্টাকেলস, পেন্টাকেলসটা হচ্ছে পৃথ্বী তত্ত্বকে প্রেজেন্ট করছে, যেটা হচ্ছে আর্থ এলিমেন্ট, কারণ পেন্টাকেলস এর মাধ্যমে টাকা পয়সা যা কিছু পৃথিবীর জিনিসপত্র আছে সেগুলোকে বোঝায়। তো এইভাবে অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের সাথে এই 4টে যে রয়েছে কানেক্টেড পুরোপুরি ভাবে রয়েছে। এবার আসছি মেজর আরকানার মধ্যে, এই যে কার্ডসটা রয়েছে এটা হচ্ছে ফুল কার্ড। এই কার্ডটার নাম্বার হচ্ছে 0, একদম ফার্স্ট কার্ড ট্যারোট কার্ডের মধ্যে। তো এই কার্ডটাতে প্রথমেই বোঝা যাচ্ছে যে একটা মেয়ে এরকম হেঁটে যাচ্ছে এবং খুব কেয়ারলেস, কেয়ারফ্রি ভাবে সে মাথা উঁচু করে ওপরের দিকে তাকিয়ে হেঁটে চলেছে। সে নিচের দিকে তাকাচ্ছে না যে নিচে তার সামনে কি আছে, এবং এখানে দেখা যাচ্ছে খাদ দেখতে পাচ্ছি, এবং একটা কুকুর দেখা যাচ্ছে তার পাটা পেছন থেকে ধরে আছে চেপে। এখানে এই কুকুরটা হচ্ছে একটা লয়্যালটির প্রতীক বা বিশ্বস্ততার প্রতীক। এই যে মেয়েটা এগিয়ে চলেছে, এই মেয়েটা এমন ভাবেই এগোচ্ছে যেন আমাকে দেখার জন্য কেউ একজন আছে, আমাকে নিজেকে কেয়ার করতে হবে না। তো এরকম ভাবে আমরা যদি নিজেকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে দিই বা স্যারেন্ডার করে দিই, তখন আমাদেরকে ওই যেরকম একটা কুকুর রয়েছে সেরকম ঈশ্বরের দূত হিসেবে কেউ আমাদের হাতটা ধরে থাকবে, আমাদেরকে খাদে পড়তে দেবে না। আর এই যে ইয়েলো কালারটা রয়েছে, যে কোনো কার্ডসে ট্যারোটের ক্ষেত্রে যখন ইয়েলো কালার থাকবে তখন সেটা অবশ্যই পজিটিভ কার্ড হবে, কারণ ইয়েলো কালার হচ্ছে বৃহস্পতির প্রতীক। তো কোনো কার্ডসের মধ্যে যদি গুরুর আশীর্বাদ থাকে, সেই কার্ডসটা কোনোদিন নেগেটিভ হতে পারে না। তো সেখান থেকেও আমরা এখানে বৃহস্পতিকে পাচ্ছি। আর এই মেয়েটার হাতে যে লাঠিটা রয়েছে এবং এখানে যে বোঝাটা খুব ছোট দেখানো হয়েছে, মানে ওর কাঁধে বোঝা আছে কিন্তু অতটাও ভারী কষ্টদায়ক নয়, ও নিজের লাইফটাকে খুবই লাইটলি নিয়েছে। এবং আমরা যখন জীবনে কোনো কিছুতে আত্মসমর্পণ করে দিই, আমাদের লাইফটা অনেক লাইট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই মেয়েটাও সেইভাবেই এগিয়ে চলেছে। এখানে এই ফুল কার্ডটাকে একটা সদ্যজাত শিশুর সাথে তুলনা করা হয়। আচ্ছা, নেক্সট কার্ডটা বলো, এটা একটু দেখি আমি। নেক্সট কার্ড হচ্ছে ম্যাজিশিয়ান কার্ড। এই কার্ডটা হচ্ছে একটা শিশু যখন জন্মালো সে সম্পূর্ণভাবে কিন্তু ঈশ্বরের কাছে সমর্পিত, কিন্তু তারপর যখন সে এই ম্যাজিশিয়ান কার্ডটা হচ্ছে এই ফুল কার্ডের পুরোপুরি কন্ট্রাস্ট, মানে ওখানে ও সম্পূর্ণ স্যারেন্ডার করেছে ঈশ্বরের কাছে। আর এই কার্ডসটা একটা হাত নিচের দিকে, একটা কার্ড উপর, একটা হাত উপরের দিকে, বলছে উপরে যে আছে নিচেও সেই আছে, মানে আমি ঈশ্বর, যেটাকে বৈদিকে বলে ইনফিনিটি সাইন, বৈদিকে বলে শিবহম, আমি শিব, আমি মহাকাল। এখানে ম্যাজিশিয়ান সেটা বলতে চাইছে যে আমি ঈশ্বর, এবং আমি যদি নিজের স্কিল দিয়ে, দক্ষতা দিয়ে এবং সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে নিজেকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো তখন আমি ম্যাজিশিয়ান হয়ে যাব, এবং আমি তখন ইনফিনিটি সাইনটা এখানে বোঝা যায় যে অসীম, আমি তখন যা খুশি তাই করতে পারবো, হ্যাঁ, আমার শেষ নেই কোনো। কিন্তু কার্ডস যখন আমরা সাফল করে যখন কার্ডসটা দেব, তখন যদি কোনোভাবে ম্যাজিশিয়ানটা উল্টে আসে, রিভার্স হয়ে যায়, তার মানে কিন্তু বিষয়টা অহংকার হয়ে গেল। মানে বৃহস্পতি যেরকম আমাদের জ্ঞান দেয়, সেরকম বৃহস্পতি আমাদের অহংকারও দেয়। যখন কার্ড রিভার্স হয়ে যাবে তখন কিন্তু এনার্জিগুলো নেগেটিভ হয়ে যাবে, তখন কিন্তু আর ম্যাজিশিয়ান তখন ভাবে, মানে সেটা আত্ম অহংকারে পরিণত হবে, এবং ম্যাজিশিয়ানের তখন মনে হবে আমি সব জানি, তো আমার মধ্যে সমস্ত কিছু লুকানো আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়। হয়তো সেটা জানে না, কিন্তু ও সেটা মনে করছে। তো এইভাবে এই কার্ডসটা পজিটিভ নেগেটিভ হয়। সমস্ত কার্ডসই যখন সোজাভাবে পড়ে সেটা তখন একরকম রিপ্রেজেন্ট করে, আবার হ্যাঁ উল্টোভাবে পড়লে একরকম ভাবে রিপ্রেজেন্ট করে। এবার এই ম্যাজিশিয়ান কার্ডটা হচ্ছে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীতে এসে পড়লো, তার মানে তার জার্নি স্টার্ট হলো। এবার এই কার্ডসটা আমি এখানে রাখলাম। এবার শিশু যখন ভূমিষ্ঠ হয়, সেকেন্ড কার্ডসটা হচ্ছে হাই প্রিস্টেস কার্ড। এই কার্ডটা ডিনোট করে কেতু গ্রহকে, এই কার্ডসটা ডিনোট করছে কেতু গ্রহকে।
তো কেতু মানে হচ্ছে মিস্ট্রি, রহস্য, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি। একটা শিশু পৃথিবীতে আসার পরে তার মনে কোনো রকমের জটিলতা থাকে না, সে সরল থাকে, সরাসরি ঈশ্বরের সাথে কানেক্টেড থাকে। তো এই যে হাই প্রিস্টেস কার্ডটা, এই কার্ডটা আমাদের সেই সরলতাটাকে রিপ্রেজেন্ট করছে, যার মধ্যে কোনো জটিলতা নেই, মানে একদম আমি ঈশ্বরের সন্তান। কথায় আছে যে কোনো বাচ্চা জন্মানোর পরে যখন 6 বছর পর্যন্ত তাকে ভগবান স্বয়ং প্রোটেকশন দেয়, তার যদি কিছু হয় সেটা ঈশ্বর নিজে দেখে নেয়, আমাদেরকে তার কথা ভাবতে হয় না। তো এইভাবে ঈশ্বরের সাথে যে কানেক্টেড থাকে, কারণ তার মধ্যে তখন সেই পাপ পুণ্য বোধ আসেনি, সে পুরোটাই নির্মল, তাই জন্য তার নিজের জন্য তাকে সবসময় ঈশ্বর তাকে বাঁচাতে আসবে। এটা হচ্ছে এই কার্ডসটা। তো এইভাবে আমরা এক একটা কার্ডস দেখি, যেমন এই কার্ডসটা হচ্ছে এমপ্রেস কার্ড। এই কার্ডটাতে বলতে চাইছে শিশু এলো, তারপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার জীবনে মা আসে, মানে মা বাবা তো থাকবে। এই যে দুটো কার্ডস, এম্পায়ার কার্ডস, আর এই যে কার্ডসটা হচ্ছে এমপ্রেস, এটা হচ্ছে এই শিশুর বাবা মা, ঠিক আছে। এটা হচ্ছে ফেমিনাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, আর এটা হচ্ছে পুরুষের যে এনার্জি সেটাকে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে ভেনাস আর এটা হচ্ছে মার্স। আচ্ছা ফাইন, এগুলো তো গেল প্রত্যেকটা কার্ডের আলাদা আলাদা যে মানে আছে সেগুলো। এবার আমাকে বলো যে কোনো মানুষ তার যে প্রশ্ন নিয়ে আসে তোমার কাছে, সেই প্রশ্নের উত্তর এই কার্ডের মাধ্যমে দাও কিভাবে? মানে এক্স্যাক্টলি তো তার অ্যানসারটা কার্ডে লেখা থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমত ট্যারোট হচ্ছে প্রচন্ড রকমের ইনটিউশনের উপর ডিপেন্ড করে। আমি যখন একটা ট্যারোট রিডিং করি তার আগে আমাকে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মেডিটেশনে বসতে হয়, সেই কানেকশনটা ঈশ্বরের সাথে আনার জন্য। তা না হলে তো যে কেউ একটা ট্যারোট র্যান্ডমলি কিনে নেবে, যে সে তার মতন ইন্টারপ্রিটেশন করে দেবে। আমি একটা ইন্টারপ্রিট করলাম, সেটা সামনের মানুষের জীবনের সাথে মিলবে কি করে যদি আমার মধ্যে সেই পাওয়ারটা না থাকে? কারণ আমার কাছে যে আছে সে সম্পূর্ণ আননোন, সে তো আমাকে কোনো রকম তার পাস্ট হিস্ট্রি বলে আসছে না, আমাকে সেটা নিজেকে বুঝে নিতে হবে। এবং সেটা একমাত্র যদি ইউনিভার্স আমার সাথে থাকে, মহাকাল আমার সাথে থাকে, কারণ তার কাছে সবার হিসেব আছে, আমার কাছে নেই। তো আমাকে আগে তার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তবে আমি যে আমার ক্লায়েন্ট তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো। তোমার কয়েকটা কেস নিয়ে বলো না, মানে তোমার কাছে মানুষের কি রকম প্রবলেম নিয়ে আমার কাছে কি রকম সলিউশন পেয়েছে? আমার কাছে সবথেকে বেশি যদি কেউ এসে থাকে সেটা হচ্ছে রিলেশনশিপের সমস্যা নিয়ে। আচ্ছা একটু বলো আমাদের দর্শকদের জন্য, একটু বলো। আর আমি এটা ততক্ষণ কার্ডগুলো দেখি। অবশ্যই। তো বন্ধুরা তোমাদেরকে বলছি যে ট্যারোট নিয়ে ফার্স্ট অফ অল বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে ট্যারোট আমাদেরকে একটা গাইডেন্স দেয়, এবং সেই গাইডেন্সটা সবসময় পজিটিভ হবে। যদি নেগেটিভ কার্ডও তোমার ট্যারোট রিডিংয়েতে ওঠে, তাও সেটা তুমি বুঝতে পেরে যাচ্ছ যে তোমার লাইফে কিছু ভুল হচ্ছে যেটা আমার রেকটিফাই করার দরকার, সেই জন্য ওই নেগেটিভিটিটাকে তুমি চেঞ্জ করে নেবে, তাহলে তোমার লাইফে পজিটিভিটি চলে আসবে। তাই ট্যারোট নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং অবশ্যই রিডিং করাবে। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলবো, একটা রিডিং করানোর পরে কিন্তু মিনিমাম 1 মান্থ গ্যাপ দেবে, তারপরে রিডিং করাবে। কারণ যখন তোমরা আমার কাছে ট্যারোট রিডিং করাতে আসছো, তোমাদের মন কিন্তু ফ্লাকচুয়েটেড থাকছে, তোমাদের মন সবসময় চঞ্চল, এবং তোমরা খুব ফাস্ট রেজাল্ট পেতে চাও। মানে ইয়াং জেনারেশনের তোমাদের মধ্যে এই সমস্যাটা আছে, তোমরা আজকে রিডিং নিয়ে 3 দিনের মধ্যে কোনো একটা ম্যাজিক চাও। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ম্যাজিক আসে কিন্তু পেশেন্স থেকে, এবং প্রতিনিয়ত আমরা যদি সেই জিনিসটাকে প্র্যাকটিস করি তার মাধ্যমে। আমি তোমাকে একটা রেমেডি দিচ্ছি, সেই রেমেডিটা যদি তুমি ডেলি করার 2 দিন পরে হার মেনে যাও যে 2 দিনে তো কোনো কাজ হচ্ছে না, তাহলে কিন্তু পৃথিবীর কোনো এমন রেমেডি নেই যেটা কাজ করবে। এটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো তোমাদেরকে পেশেন্স রাখতে হবে এবং কনসিস্টেন্সি রাখতে হবে। ট্যারোটের ক্ষেত্রে বলো, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডি বলো, বা অ্যাঞ্জেল নাম্বারের রেমেডি বলো, যে কোনো ক্ষেত্রে তোমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে কনসিস্টেন্সি রাখতে হবে। এবং ডেলি লাইফের যে কোনো কাজে তোমার যদি কনসিস্টেন্সি না থাকে, 2 দিন বাদে তুমি যদি বলো আমার দ্বারা কিছু হচ্ছে না, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না, ওটা ইউনিভার্স থেকে বলবে হচ্ছে না। কারণ আমরা জানি আমাদের এই মুখেতে মা সরস্বতীর বাস, তো আমাদের সারা দিনের মধ্যে 3 থেকে 4 বার এরকম হয় যখন আমাদের এই মুখের মধ্যে সরস্বতী তথাস্তু বলে, তো আমরা যে কথাটা বলছি সেটা তখন গ্রহণ হয়ে যায়। অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে আমরা এমন কিছু বললাম যেটা হয়তো আমরা মন থেকে বলিনি, কিন্তু সেটাই গ্রহণ হয়ে গেছে এবং সেটাই হয়ে গেছে। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তে খুব কনসাস ভাবে কথা বলতে হবে। আমরা সারা দিনে যেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের মুখ দিয়ে অ্যাফার্মেটিভ কথাই বেরোয়, যেন এরকম কথা না বেরোয় সামনের মানুষের ক্ষতি হচ্ছে বা আমারও ক্ষতি হচ্ছে সেই কথার মাধ্যমে। হয়তো আমি মন থেকে বলছি না, কিন্তু সেটা কিন্তু হয়ে যায়। কারণ ইউনিভার্স বাংলা, হিন্দি, ইংরাজি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। ইউনিভার্স ভাবছে তুমি বলছো তথাস্তু, আমি বলছি মানে তথাস্তু। সো সবসময় এমন কথা বলতে হবে যে হ্যাঁ আমার খুব ভালো হচ্ছে এবং ভবিষ্যতে ভালো হবে।
তার রিজন হচ্ছে আমরা যখন কোনো মানুষকে একটা কথাই 100 বার বলি, সেটা যদি মিথ্যা কথা হয় একটা টাইম পর সত্যি মনে হয়। 100 বার বলছে মানে এর মধ্যে কনফিডেন্স আছে ঠিকই বলছে। তাই কোনো কথাকে যদি তুমি 100 থেকে 200 বার বলো, তো এখানে আমি একটা কথা বলবো, এটা হচ্ছে একটা খুব পপুলার মুভির পপুলার ডায়লগ, अगर किसी चीज को तुम सच्चे दिल से चाहो तो पूरे कायनात तुम्हें उसे मिलाने की कोशिश में लग जाती है। একদম মানে ল অফ অ্যাট্রাকশন যেটা। তো আমরা যদি কোনো জিনিসকে খুব মন থেকে চাই, সেটা প্রথমত আমার মনে এসেছে মানে আমার দ্বারা সেটা সম্ভব। তা না হলে আমাদের কানের বা আমাদের মনের মধ্যে ইউনিভার্স এটা দিত না বা মহাকাশটা দিত না। কারণ আমি কখনোই এখন আমি চাইবো না এই পয়েন্ট অফ ভিউতে বসে যে আমি এই ধোনির মতো ক্রিকেটার হই, কারণ আমার এটা লক্ষ্য নয়। কিন্তু হ্যাঁ, আমি চাইতে পারি ভবিষ্যতে আমি বড় অ্যাস্ট্রোলজার হই বা আমার আরো যে কাজের ফিল্ডগুলো আছে সেগুলোতে আমি সেরা হই, সেগুলো আমার অবশ্যই হবে, তাই আমি চেয়েছি, এটা আমি মনে করি। আচ্ছা, এবার এই চাইলে যাতে মনস্কামনা পূর্ণ হয়, তো তার রেমেডি কি কি আছে? অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে ম্যানিফেস্টেশন করার বিভিন্ন রকম তো এখন প্রসেস আমরা দেখতে পাই অনলাইনে, তো সেগুলোর একদম সায়েন্টিফিক মতে বা তোমার মতে কয়েকটা ম্যানিফেস্টেশন যদি আমাদেরকে বলো। ম্যানিফেস্টেশন টেকনিক অনেক রকম ভাবে হয়। একটা হয় হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন, যেটা এখন খুব পপুলার। ওয়াটার ম্যানিফেস্টেশন যেটা আমরা করতেই পারি, কারণ সারাদিনে আমাদেরকে জল খেতেই হবে, আর কিছু করি না করি। যখন জল খাবো চেষ্টা করবো আমরা যে বোতলটায় জল খাচ্ছি সেটা যেন স্বচ্ছ হয়, সেই বোতলটা যেন ভালো হয়। সব থেকে ভালো হয় যদি কাচের গ্লাসে জল খাওয়া যায় বা কোনো ধাতব গ্লাসে আমরা যদি জলটা খাই। যেরকম আমরা যদি তামার গ্লাসে জল খাই আমাদের রবিটা স্ট্রং হবে, কাচের গ্লাসে জল খেলে আমাদের শুক্রটা স্ট্রং হবে, স্টিলের গ্লাসে জল খেলে আমাদের চন্দ্রটা স্ট্রং হবে। তো সেরকম গ্লাসটা কিন্তু আমাদের নির্বাচন করতে হবে নিজেদের চার্ট অনুযায়ী। তারপরে সেই গ্লাসে যখন আমরা জল খাচ্ছি, জল খাওয়ার আগে আমাদেরকে ইউনিভার্সকে বলতে হবে, বা আমার ক্ষেত্রে আমি মহাকালকে বলি যে থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে এত কিছু এনে দেওয়ার জন্য, বা যার লাইফে যেটা সমস্যা, আমার পয়সার দরকার, টাকা পয়সার দরকার, কারোর লাইফে ভালোবাসার দরকার, তো যার যেটা প্রবলেম সেটা সে বলবে জল খাওয়ার আগে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে ওকে ফেরত দিয়ে দেওয়ার জন্য, বা আমাকে ওকে এতটা ভালোবাসা পাওয়ানোর জন্য। যে সমস্ত কথাগুলো বলবে সেগুলো যেন পুরো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হয় এবং তার মধ্যে যেন কোনো ডাউট না থাকে। যেমন তোমার ব্যাংক অ্যাকাউন্টে একটা চেক যদি চলে আসে, তারপরে তোমার কিন্তু সেই টাকাটা তুমি পাচ্ছ কি পাচ্ছ না তা নিয়ে কোনো ডাউট থাকে না। যতক্ষণ না সেই চেকটা আছে তোমার মধ্যে দোনোমনো হতে পারে যে আমি কি আদৌ টাকাটা পাবো কি পাবো না, কিন্তু যখন চেকটা চলে আসছে তারপরে তুমি জাস্ট যাবে আর টাকাটা তুলে নেবে, যদি না তার অ্যাকাউন্টে সমস্যা থাকে। হ্যাঁ, সেটা এবার সেই ব্লকেজটা দূর হবে, কিন্তু সেটা জেনারেলি হবে না। তো এরকমই ইউনিভার্সের অ্যাকাউন্টে আশা করি সমস্যা থাকবে না। তো ইউনিভার্স যখন আমাদেরকে দিচ্ছে তখন আমাদেরকে এটা মনে করতে হবে আমি অলরেডি পেয়ে গেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। আমি আমার সমস্ত কাজ করে দিয়েছি, ইউনিভার্সের কাছে সমস্ত কিছু বলে দিয়েছি, এবার আমি জাস্ট ওয়েট করব এবং প্রতি মুহূর্তে থ্যাংক ইউ জানাবো, কারণ সে দিয়ে দিয়েছে। আমি তাকে থ্যাংক ইউ জানাবো যে থ্যাংক ইউ আমাকে দেওয়ার জন্য, থ্যাংক ইউ আমাকে দেওয়ার জন্য। এতবার বলবো যে ইউনিভার্স যদি নাও দিয়ে থাকে সে বলবে এত বলছিস এনে তুই দে। এটা হচ্ছে কথা। এটা তো গেল জল নিয়ে ওয়াটার ম্যানিফেস্টেশন। আর কি কি আছে? এরকম ওয়াটার ম্যানিফেস্টেশন আছে। আর একটা জিনিস যেটা খুব হয়, যেটা হচ্ছে টক্সিক রিলেশনশিপ। যখন কোনো মানুষ খুব টক্সিক রিলেশনশিপে থাকে, বন্ধুরা তোমরাও এরকম থাকো যে এমন মানুষের সাথে তোমরা রিলেশনে আছো যার সাথে তোমরা জাস্ট আছো, বা তোমরা বেরোতে পারছো না, বা সে তোমাদের প্রতিনিয়ত তোমাকে ডিচ করছে বা তোমার সাথে এমন ব্যবহার করছে যেটা তুমি ডিজার্ভ করো না। যদি এরম রিলেশনশিপ তোমার মধ্যে থাকে তাহলে তুমি সেটা থেকে বেরোতে চাইলে কি করবে? ফার্স্ট অফ অল তুমি একটা মোমবাতি জ্বালাবে, খুব ইজি রেমেডি। একটা মোমবাতি তুমি জ্বালাবে চোখের সামনে, চোখ বন্ধ করে মনে মনে তুমি বারবার ভাববে ওই মোমবাতিটার মধ্যে দিয়ে একটা নেগেটিভ শক্তি যেটা তোমাদের সম্পর্কের মধ্যে আছে পাস করছে, এবং বারবার তুমি বিভিন্ন ধরনের মানে যে সমস্ত টুলসগুলো আছে মোমবাতিটাকে তুমি নষ্ট করার চেষ্টা করবে। তোমাদের রিলেশনশিপে যত টক্সিসিটি আছে এটার মাধ্যমে আস্তে আস্তে কেটে যাবে। এইটা হচ্ছে একটা প্রচন্ড রকমের ম্যানিফেস্টেশন টেকনিক, যেটা হচ্ছে মোমবাতির ম্যানিফেস্টেশন। এই জিনিসটা একটা আছে। জলের একটা ম্যানিফেস্টেশন আমি বললাম। আর একটা হচ্ছে আমাদের সুপ্রচলিত বে লিফ ম্যানিফেস্টেশন, যেটা হচ্ছে তেজপাতা। তেজপাতা কিন্তু কোনো সাধারণ কোনো হার্বস নয়, এর কিন্তু প্রচন্ড রকমের ম্যানিফেস্টেশন একটা গুণ আছে, পাওয়ার আছে। তো আমরা কি করতে পারি? একটা তেজপাতা নেব, সেই তেজপাতার মধ্যে নিজের উইশ লিখবো। কি পেন দিয়ে? অবশ্যই যদি অবশ্যই আছে। যদি আমরা আর্থিক সমৃদ্ধির জন্য চাই,
যে ম্যানিফেস্টেশনটা করছি, তাহলে অবশ্যই গ্রিন কালারের পেন দিয়ে লিখবো। এবার তার রিজন হচ্ছে কি, গ্রিন কালার হচ্ছে মানিকে অ্যাট্রাক্ট করে, এটা হচ্ছে মার্কারির কালার, এটার মাধ্যমে আমাদের জীবনে গ্রোথ আসে। তো গ্রিন কালারের পেন অবশ্যই নেব। যদি আমরা আমাদের লাইফে শক্তি চাই, কোনো কিছুতে আমরা খুব দুর্বল হয়ে গেছি, শক্তি চাইছি, তখন আমরা রেড কালারের পেন দিয়ে লিখবো। বেলিপের উপরেই লিখবো, কিন্তু রেড কালারের পেন। আমাদের ধরুন টাকা চলে এলে শক্তিও চলে আসবে। হ্যাঁ, তো সবুজটা দিয়ে করাটাই ভালো। এটা করতে হবে, সবুজ কালারের পেন দিয়ে লিখবো এবং সেম ভাইব্রেশনের আমাকে ওয়ার্ডস লিখতে হবে। যেটা হচ্ছে, যেরকম আমি কখনোই সাকসেসের সাথে রিলেশনশিপ লিখবো না। যদি আমি দুটো উইশ লিখি, মানে এরকম বেলিপের মিডলে, তাহলে আমাকে ওপরে যদি আমি সাকসেস লিখি, নিচে মানি লিখতে হবে। যদি আমি উপরে লাভ লিখি, নিচে রিলেশনশিপ লিখতে হবে। এইভাবে মানে ভাইব্রেশনটা যেন দুটো শব্দের একই হয়। সম্পর্ক হলে সম্পর্ক, অর্থ প্রতিপত্তি, এটা হলে একটা অন্য ইয়ে, এই জিনিসটা যেন হয়। এবং সেটা প্রথমে নেব, এবং সব থেকে ভালো হয় ওটা যদি আমাদের একদম প্রপার যে টাইমটা, সেটা হচ্ছে 11:11। এটা হচ্ছে একদম প্রপার ম্যানিফেস্টেশনের টাইম। সারাদিনে দুবার এটা আসে। আমি বলবো নিজের মোবাইলে বা নিজের ঘড়িতে অ্যালার্ম সেট করে রাখুন .11:10। .11:10 বাজলেই আপনি মানে কনসাস হয়ে যাবে। হ্যাঁ, প্রিপারেশনটা হয়ে যাবে যে .11:10 শুরু হয়ে গেছে, এবার আমার এই রিচুয়ালসটা করতে হবে। তাহলে আমি তখন একটা বে লিফ আগের থেকে রেখে দেবো। বে লিফটা যেন একদম গোটা হয়, কোনো রকম যেন তার মধ্যে বোধরা কাটা না থাকে বা কোনো এরকম খারাপ না থাকে, মানে পুরো পরিচ্ছন্ন একটা বে লিফ। ওর উপরে আমি আমাদের উইশগুলোকে লিখবো এবং যখন 11:11 বাজবে, তখন একটা পাত্র নিয়ে তার মধ্যে কর্পূরদানি, যেটা হয় কর্পূরদানির মধ্যে 3টে কর্পূর নেব এবং ওই বে লিফটাকে ওপর থেকে এমনভাবে ধরবো যেন সেটা সোজাভাবে থাকে। তো এই বে লিফটাকে ধরে কর্পূর সমেত আগুন জ্বালিয়ে দেবো লেখার পর। হ্যাঁ, লেখার পরে। এবং এই পুরো প্রসেসটা 11:12 মধ্যে হয়ে যেতে হবে। তো মানে 11:12 মধ্যে কর্পূর দিয়ে ওটা পুরো কমপ্লিট করে, তোমার হাতে পাক্কা 120 সেকেন্ড আছে। এবং তারপরে ওইটাকে 11:12 টাইমে ওটাকে ব্লো করে দিতে হবে বাড়ির বাইরে, ইউনিভার্সের কাছে, যে হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, আমি যেটা চেয়েছি আমি পেয়ে গেছি। ইউনিভার্স এটা শুনে দিলই না, হয়তো ইউনিভার্স অবশ্যই দেবে। ভাবলো যে পেয়ে তো গেছে, পুরিয়ে দিয়েছে, থাক না, ইউনিভার্স অবশ্যই দেবে। এই কারণেই বলছি, কারণ হচ্ছে আমরা যেহেতু সেটা পাইনি, আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে। এবার যখন আমি একবার বলছি, ইউনিভার্স যদি নাও শোনে, আমি যদি নিজে হার না মানি, ইউনিভার্স একদিন শুনবে। যেমন সেই বাবা মায়ের কাছে বায়না করলে একটা টাইম পরে বাবা মা হয়তো আমাদের চাওয়াটা শেষ হয়ে যায়, আমরা দিচ্ছে না ছেড়ে দিই, কিন্তু আমরা যদি জেদ নিয়ে বসে থাকি, তাহলে একটা টাইমে অবশ্যই দেবে বাবা মা। আচ্ছা, আমাকে বলে যে গল্প করতে করতে 3টে কার্ড বেরোলো, এই 3টে কার্ডের মিনিং কি আমার জন্য? এই যে কার্ডগুলো রয়েছে, এখানে রয়েছে 2 অফ পেন্টাকেলস। 2 অফ পেন্টাকেলস মানেই আমরা বলছি হচ্ছে, যেটা হচ্ছে সম্পদকে বোঝাচ্ছে বা পৃথিবীতত্ত্ব, পৃথিবীর যে সমস্ত মেটেরিয়ালিস্টিক থিংস সেগুলোকে বোঝাচ্ছে। তো এই 2 অফ পেন্টাকেলসে দেখাচ্ছে যে একটা মানুষ দুটো টাকা পয়সা নিয়ে জাগলিং টাইপের করছে, কিন্তু সেটার মধ্যে একটা ইনফিনিটি সাইন আসছে। তো এটার মাধ্যমে কোনো না কোনোভাবে ব্যালেন্স বোঝাচ্ছে, যে টাকা পয়সার সাথে যেন আমরা আমাদের নিজেদের লাইফস্টাইলটাকে ব্যালেন্স করে চলতে পারি, যাতে কোনো কিছুই হেভি না হয়ে যায়। আর 2 কিন্তু অবশ্যই চন্দ্রের নাম্বার নিউমারোলজিক্যালি, আর 2 মানেই হচ্ছে কনফিউজড এবং চয়েস, মানে দুটোর মধ্যে কনফিউশন। মানে এরকমও হয়, কোনো ক্লায়েন্ট আমার কাছে এলো, সে বিয়ে করতে চাইছে, চাইছে বা চাইছে না, এটাও হলো দুটো মেয়ে দেখেছে অ্যারেঞ্জ ম্যারেজ করে, তার মধ্যে কাকে বিয়ে করব বুঝতে পারছে না, ঠিক আছে। এবার সেই রকম একটা রিডিং এ এই কার্ডসটা উঠলো, তখন আমাকে সেকেন্ড রিডিং নিতে হয় একটার ক্ষেত্রে, যে এই কার্ডটার উপর বেস করে আমি আরেকবার রিডিং নিলাম, যে একটা মেয়ের জন্য একবার, দ্বিতীয় মেয়ের জন্য একবার। এবার যখন আমি রিডিংটা নিচ্ছি না, সেক্ষেত্রে যে কার্ডস গুলো বেরোলো, কোন কার্ডস এর মধ্যে পজিটিভিটিটা বেশি আছে, যেরকম ইয়েলো ভাব কোন কার্ডে আছে। যদি এবার একটা মেয়ের জন্য যেরকম কার্ডস আছে, ডেভিল কার্ড, ডেথ কার্ড, টাওয়ার কার্ড, এই কার্ডগুলো কিন্তু পজিটিভ কার্ড সেভাবে ধরা যাচ্ছে না। এবার আরেকটা মেয়ের জন্য যদি ম্যাজিশিয়ান, ফুলস বা ভালো ভালো যে কার্ড, লাভার্স কার্ড, খুব ভালো কার্ড, এই কার্ড যদি ওঠে, তাহলে আমি অবশ্যই ওই মেয়েটাকে প্রেফারেবল দেবো। চার্ট যখন আমার জানা নেই, তখন আমি এইভাবে একটা দিতে পারি, অনেক ক্ষেত্রে এটা অবশ্যই মিলে যায়, সেটা একটা ব্যাপার আছে। আচ্ছা, আর এইটার মানে? হ্যাঁ, এটা হচ্ছে 4 অফ সোর্ডস এটা। এবার এটার মাধ্যমে বলতে চাইছে, ফার্স্ট অফ অল আমি বলেছি যে তরোয়াল হচ্ছে আমাদেরকে বায়ুর এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, এয়ারের এলিমেন্টকে। এই কার্ডসটা অ্যাকচুয়ালি আমার একটা রিডিং এ পড়েছিল অলরেডি, খুব রিসেন্টলি। তো কার্ডসটা এটা পড়েছিল হচ্ছে, মেয়েটা হচ্ছে রিলেশনশিপে কখনোই যেতে চাইছিল না,
তো এটাও আমার মানে একজন ক্লায়েন্ট, সে আর কি, আমি তাকে বলেছিলাম যে, তো ও আমার 1 মাস আগে রিডিং নিয়েছিল, যে আমি বলছিলাম তুই 1.5 মাসের মধ্যে রিলেশনশিপে যাবি, আমি ওকে বলেছিলাম জোর দিয়ে। ওর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হ্যাঁ এটা হয়েছে এবং ওর লাইফে একজন এসেছে। তো তারপরে ও আবার রিডিং করিয়েছিল যে হ্যাঁ এরকম আমার লাইফে একজন এসেছে, আমি ওর সাথে থাকতে চাই, আমি তাহলে কি, ওর একটা এক্স ছিল, আমি কি তাকে ভুলতে পারবো? তো সেক্ষেত্রে এই কার্ডসটা বেরিয়েছিল, 3টে কার্ডসের মধ্যে এই কার্ডসটা বেরিয়েছিল। তো আমি তখন বলেছিলাম দেখ এই মানুষটা শুয়ে আছে কিন্তু বুকের ওপর তার তলোয়ারের একটা মানে তলোয়ারটা তার দিকে ধেয়ে আছে। তো তুই যতই নতুন রিলেশনশিপে যা না কেন, এক্সের জন্য যে তোর মনের একটা সফট কর্নার সেটা কিন্তু থাকবে, এটা তুই কিন্তু ভুলতে পারবি না। কিন্তু ওর থার্ড যে কার্ডটা বেরিয়েছিল সেটা যেহেতু লাভার্স কার্ড বেরিয়েছিল, আমি বলছিলাম অনেক মানুষের তো এরকম আছে যারা এক্সকে ভুলতে না পেরেও জীবনে পরে মানুষের সাথে থেকে এগিয়ে গেছে। তো তোদের সেক্ষেত্রে একটা ভালো ভবিষ্যতের সম্ভাবনা আমি অবশ্যই দেখছি। তো এইভাবে এই কার্ডসটা প্রেডিক্ট করেছিলেন। আর এইটা, আর এটা হচ্ছে নাইটস অফ কাপস। ফার্স্ট অফ অল নাইটস হচ্ছে, নাইটস মানেই হচ্ছে তার মধ্যে যুদ্ধ ব্যাপার আছে। আর একটা কথা বলি, তো এখানে আমাদের ওই তাসের ক্ষেত্রে, কার্ডসের ক্ষেত্রে যেরকম ইক্কা থাকে, কুইন থাকে, কিং থাকে, এখানেও কিন্তু আছে। এখানেও কুইন অফ পেন্টাকলস আছে, কিং আছে, অ্যাস আছে, তারপরে পেজ আছে। এবার এটা হচ্ছে নাইটস অফ কাপস। নাইটস মানে হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে, মানে ক্ষত্রিয়কে বোঝানো হচ্ছে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী এটা হচ্ছে ক্ষত্রিয় সম্প্রদায়। তো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ক্ষত্রিয় সম্প্রদায় এটা। এবার তো এর যে এনার্জিটা, নাইটস অফ কাপস মানে হচ্ছে নতুন কিছু ক্রিয়েশন করতে যাচ্ছে, সে একটা নতুন কিছু সৃষ্টি করতে যাচ্ছে। এবার হাতে যেহেতু কাপস রয়েছে, জলতত্ত্ব বোঝানো হয়েছে, তো তার ইমোশনসটাও সেখানে থাকবে। নতুন কিছু তৈরি করতে গেলেও ইমোশনসটাকে সাথে রাখবে। যে এমন কিছু কিছু মানুষ থাকে যারা হচ্ছে যুদ্ধ করতে গিয়ে নিজেদের ইমোশনটাই বাদ দিয়ে দেয়, তো এই কাপস যেহেতু রয়েছে তার ইমোশনসটা অবশ্যই তার সাথে থাকবে, তো সেটার মাধ্যমে সে এগিয়ে যাবে কিন্তু নিজের ইমোশনকে রেখে। আচ্ছা এবার আমাকে বলো যে সেটা হচ্ছে কিছু অ্যাঞ্জেলস নাম্বার নিয়ে আমরা আলোচনা করি। তো এখন তো আমরা দেখি সব সময়, বা এই যে তুমি একটু আগেও বললে যে 11-11টা খুব লাকি টাইম বা ভালো টাইম স্পিরিচুয়ালি, তো সত্যি কি এটা যে হুটহাট করে যে আমাদের চোখে যদি পড়ে, মোবাইলের স্ক্রিনে হোক বা ঘড়িতে হোক 11-11, এটা কতটা ঠিক? তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন একটা অ্যাঞ্জেল নাম্বার নিয়ে বলবো, এটার ক্ষেত্রেও যে কোনো জিনিস জানার আগে আমাদেরকে আগে জানতে হবে জিনিসটা এলো কোথা থেকে। হঠাৎ করে চলে আসে না কোনো কিছু, সবকিছুর একটা হিস্ট্রি থাকে। তো অ্যাঞ্জেল নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট অফ হচ্ছে নাম্বারটাই এসেছে হচ্ছে পিথাগোরাস যখন নাম্বার সিস্টেম তৈরি করেছিল তখন উনি বলেছিলেন প্রত্যেকটা নাম্বারের কিন্তু একটা আলাদা আলাদা ভাইব্রেশন আছে, এবং প্রত্যেকটা নাম্বার আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছোটবেলা থেকে। তো এবার এই যে নাম্বারগুলো রয়েছে, একই নাম্বার যখন বারবার আমাদের চোখের সামনে আসছে, আমি বলছি না যে একটা নাম্বার আমি শুধু মোবাইলেই দেখছি, আমরা সারাদিনে কত জায়গায় যাই, হাসপাতাল যাই, আমরা কোনো দোকানে গেলাম, গাড়ির নাম্বার প্লেট চোখে পড়লো, বিভিন্ন ভাবে বারবার একই নাম্বার যদি আমাদের সামনে চলে আসে, তার মানে আমাদেরকে ইউনিভার্স কিছু একটা সংকেত দিতে চাইছে। এবার সেই সংকেতটা আমরা বুঝবো কিভাবে? ইউনিভার্স আমাদেরকে কি সংকেত দিচ্ছে? ইউনিভার্স আমাদেরকে এই সংকেতটাই দিচ্ছে যে প্রত্যেকটা অ্যাঞ্জেল নাম্বার কিছু কিছু ডিনোট করে। যেমন 111 ডিনোট করছে তোমার লাইফে একটা কোনো বড় চেঞ্জ আসতে চলেছে। 222 ডিনোট করছে তুমি তোমার লাইফকে ব্যালেন্স করো, তোমার লাইফে হারমোনি ফিরিয়ে আনো, তোমার সম্পর্ক আর কেরিয়ারের মধ্যে যদি তুমি কোনো রকম প্রবলেমে ভোগো দুটোকে ব্যালেন্স করতে শেখো। এটা হচ্ছে 222। তো আমরা যখন 111 দেখবো, আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে 11 বার চোখ বন্ধ করে মহাকালের নাম নিয়ে তারপরে উইশ করতে হবে আমার জীবনে তুমি যে নতুন চেঞ্জটা এনেছো সেটা তুমি আমার জন্য অবশ্যই বেস্ট এনেছো এবং আমি তাতে খুব খুশি হয়েছি, আমি তোমার উপরে কৃতজ্ঞ। এটা হচ্ছে 111 যখন আমরা দেখবো অ্যাঞ্জেল নাম্বার, আমরা এই উইশটা করব। যখন আমরা 222 দেখবো তখন আমরা কি করব, যদি বাড়িতে থাকি তাহলে দুটো হাতে গ্লাস নেব, যখনই 222 দেখবো গ্লাসে জল ভর্তি করব, গ্লাস দুটো হাতে ধরে মনে মনে বলবো এই গ্লাসের জল দুটো এক রয়েছে, সেরকম আমি আমার কেরিয়ার এবং আমার লাভ লাইফ সম্পর্ককে সমানভাবে দেখব, কোনোটার জন্য কোনোটাকে আমি অবহেলা করব না। এটা হচ্ছে 222 দেখলে আমি এটা করব। 222 দেখলে যখন আমরা 333 দেখব, 333 মানে হচ্ছে স্পিরিচুয়াল গাইডেন্স, কারণ 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার,
গুরুর নাম্বার, গুরু সবসময় আমাদেরকে গাইড করে, অ্যাডভাইস করে। তাহলে যখন আমরা 333 দেখছি তখন আমরা বলবো যে মহাকাল আমাকে তুমি এমন কিছু গাইডেন্স দাও যেটার মাধ্যমে আমি জীবনে এগিয়ে যেতে পারি, আর আমার জীবনে যদি খারাপ কিছু থাকে সেটাও তুমি তোমার গাইডেন্স দিয়ে আমাকে বুঝিয়ে দাও যেটা আমার খারাপ হচ্ছে, যে আমি এটার থেকে যাতে আমি রেকটিফাই করতে পারি। তো যে 333 দেখলে করব। আবার এরকম ভাবে যখন আমরা 444 দেখবো, কি করব? 4 হচ্ছে রাহুর সংখ্যা, 4 এর সাথে অবশ্যই কানেক্টেড আছে নেগেটিভ শক্তি, আছেই আছে। তো যখন আমরা 4 দেখব আমাদেরকে প্রোটেকশন লাগবে আমাদের জীবনে, যে একটা প্রবলেমে আছি এখান থেকে আমাদের প্রোটেকশন লাগবে। কি করব? আমরা 4টে লবঙ্গ নেব হাতের মধ্যে, লবঙ্গটাকে নিয়ে প্রার্থনা করব আমার উপরে যে কোনো ক্ষতি করে থাকবে বা আমার সাথে যদি কেউ কিছু খারাপ করে থাকে সেটা তাদের দিকেই ফিরে যাক, আমার জন্য কোনো ক্ষতি না হয়, এবং সেটাকে জানলার ধারে রেখে দেবো 4টে লবঙ্গকে। তাহলে সেই জানলা দিয়ে আমাদের বডি এবং আমাদের ঘরের নেগেটিভিটিটা বেরিয়ে যাবে। 555 সবচেয়ে পপুলার নাম্বার, 555 এটার মানে হচ্ছে চেঞ্জ। যখন আমরা জীবনে কোনো পরিবর্তন চাই বা ইউনিভার্স আমাদের লাইফে কোনো পরিবর্তন আনতে চাইছে, তখন আমরা বারবার 555 দেখি। ইভেন মোবাইল নাম্বারের ক্ষেত্রেও এখন এটা খুব হয়েছে, যাদের মানে মোবাইল নাম্বারের শেষের অক্ষর 555 বা 888 এই নাম্বারগুলো, তারা ধনী হবেই। তাই জন্য এই নাম্বারগুলো টাকা দিয়ে কিনতে হয়, মোবাইল নাম্বারগুলো। তো যখন 555 দেখবো আমরা কি করব? 5টা তেজপাতা নেব, 5টা তেজপাতা নিয়ে তাতে আমাদের 5টা উইশ লিখবো এবং লিখে নিজেদের ওয়ালেটের মধ্যে রেখে দেবো। তাতে খুব তাড়াতাড়ি আমাদের জীবনে চেঞ্জটা আসবে। অবশ্যই যে ওয়ালেট ইউজ করে না সে সেটা নিয়ে বালিশের তলায় রেখে দিতে পারে যেখানে সে ঘুমাবে, এবং প্রত্যেকদিন রাত্রিবেলা যে উইশগুলো লিখছে সেগুলো ম্যানিফেস্ট করেই ঘুমাবে, কারণ ঘুমের মধ্যে ম্যানিফেস্টেশন খুব ভালো হয়। এটা করবে। 6 নাম্বার হচ্ছে ভেনাসের সংখ্যা, শুক্রের সংখ্যা। তো 666 যখন আমরা দেখবো, 6টা 6 বা এরম যদি 666 দেখি, তখন আমরা কি করব? আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশংসা করব যে আমি খুব সুন্দর, এবং আমি নিজে স্মাইলিং ফেসে আয়নার দিকে তাকিয়ে বলবো যে আমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে এবং আমি দিনে দিনে আরো সুন্দর হচ্ছি, আমার সৌন্দর্য চারিদিকে মানে ছড়িয়ে পড়ছে, নিজেকেই বলবো। কিন্তু একটা জিনিস আছে, যদি কারোর অষ্টমে শনিচন্দ্র থাকে তাহলে সে এই রেমেডিটা করবে না, কারণ সে এই রেমেডিটা যখন করবে তখন মানে আয়নার থেকে নেগেটিভিটি তার মধ্যে চলে আসবে। তো এইটা তার বারণ, এই রেমেডিটা তার জন্য নয়। সেক্ষেত্রে তাহলে তারা বলবে আমরা তাহলে কি করব? 666 যখন দেখবো, তোমরা হচ্ছে যেটা করবে, তোমরা তোমাদের হাতের মধ্যে এই শুক্রের যে পর্বত আছে সেখানে তোমরা গোলাপ জল নিয়ে এরকম 2 হাতে রাব করবে এবং নিজেদের যে সৌন্দর্য বৃদ্ধির যে ম্যানিফেস্টেশনটা মনে মনে করবে এই গোলাপ জল রাব করতে করতে। এটা করবে, কারণ ওটা তোমাদের জন্য আসছে না। তো তারপরে আমরা 777 হচ্ছে কেতুর নাম্বার। 777 মানে ঈশ্বর বলছে তুমি একটু স্থির হও, তোমার মেডিটেশনের দরকার আছে। তো 777 যদি আমরা কখনো বাড়িতে থাকি এবং আমাদের কোনো কাজ নেই, সেই টাইমে দেখছি, অবশ্যই 10 মিনিটের জন্য মেডিটেশনে বসবো এবং ঈশ্বরকে বলবো এবং ঈশ্বরের সাথে কানেক্ট, হ্যাঁ শান্ত করো, আমার ঈশ্বরের সাথে আমার কানেকশন স্থাপন করব। সবচেয়ে বড় কথা 888 হচ্ছে অ্যাবান্ডেন্সের নাম্বার। টাকা পয়সা যশ খ্যাতি সমস্ত কিছু আসবে 888 নাম্বার। 8 হচ্ছে শনির নাম্বার। শনিদেবকে সবাই ভয় পায়, কিন্তু উনি আমার ফেভারিট, আমি শনিদেবকে সবচেয়ে ভালোবাসি। তো এই 888 নাম্বারটা হচ্ছে শনির নাম্বার। তো যখন আমরা 888 দেখব তখন আমাদেরকে মহাকালকেই স্মরণ করতে হবে, কারণ মহাকাল হচ্ছে শনির দেব। তো সেক্ষেত্রে আমরা মহাকালকে স্মরণ করে বলবো আমাদের জীবনের প্রচুর প্রচুর টাকা পয়সা আসছে। তার সাথে একটা রেমেডি করব, 8খানা 10 টাকার কয়েন নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে তার উপরে একটা লাল কাপড় ঢাকা দিয়ে দেবো এবং সেটাকে হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে লকারের মধ্যে রেখে দেবো, যেখানে আমরা টাকা পয়সা রাখি। শুধু ওই 10 টাকার কয়েনগুলো রাখলেই হবে, তাহলেই হয়ে যাবে। তো আপনাদের মানে তোমাদের বন্ধুদের জীবনে টাকা পয়সার অভাব সমস্ত কিছু চলে যাবে। এটা কি যে মানুষ এরকম 888 দেখবে তার জন্য, নাকি এটা যে কোনো মানুষই করতে পারে? না, যে মানুষ 888 দেখবে তার জন্য, মানে বারবার দেখছে যখন। 1111 রেমেডিটা সবার জন্য, কারণ ওটা অ্যালার্ম সেট করছে। এবার কারোর যদি লাইফে পার্টিকুলার রেমেডি দরকার, আমার 888 দরকার, তাহলে আমি সেই টাইমে অ্যালার্ম দিয়ে নেবো। সবসময় যদি ইউনিভার্স আমাদেরকে না দেখায় তাহলে আমরা দেখবো, সেই রেমেডিটা তখন করব।
তাহলে তো আমরা কিছুটা ফল পেতে পারি। না, ওটা 8টা 8 আসবে, সেক্ষেত্রে 8টা 8 আসবে, 6টা 6 আসবে, সেটাতেও কাজ হয়। 6টা 6, 3টে 3, 8টা 8, এইগুলোতে ওইভাবেও দেখা দুটো দুটো করে হ্যাঁ হ্যাঁ, দুটো দুটো করলেও দেখার কাজ হয়। আচ্ছা, এবার 9? হ্যাঁ, 9 এর ক্ষেত্রে যেটা হচ্ছে 999 মানে হচ্ছে কোনো একটা সার্কেল শেষ হয়েছে এবং নতুন কিছু শুরু হবে। তো 999 যখন বারবার দেখছি, আমাদের জীবনে যখন প্রবলেম থাকে তখনই আমরা 999টা অ্যাকচুয়ালি বেশি দেখি। তার কারণ হচ্ছে 999 বলছে এবার তুমি এখান থেকে বেরো, তোমার জন্য নতুন কিছু অপেক্ষা করছে। সো যেটা আছে সেটাকে লেট গো করো। 999 এর সাথে ডেথ কার্ডের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ডেথ কার্ড সবসময় বলে যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে লেট গো করে দাও, এবার তুমি জীবনে নতুন কিছু শুরু করো, এগিয়ে চলো। তো ডেথ কার্ড যখন ওঠে আমার ক্লায়েন্টরা খুব ভয় পেয়ে যায়, বলে ডেভিল কার্ড, ডেথ কার্ড এগুলো উঠলো তাহলে কি খুব নেগেটিভ? আমি বলি ট্যারোট একটাও নেগেটিভ নয়, কারণ এগুলো গাইডেন্স। এগুলো আমাদেরকে, আমরা প্রবলেমে আছি, আমরা নেগেটিভ হয়ে আছি, আমরা ট্যারোটের হেল্প নিতে এসেছি পজিটিভ হওয়ার জন্য। তাহলে কার্ডস কখনো নেগেটিভ হতে পারে না। আমাদের থিঙ্কিং নেগেটিভ, আমাদের সেটাকে পজিটিভ করতে হবে, তাহলেই পজিটিভ লাইফ হয়ে যাবে। কারণ একটা পজিটিভ কার্ড বেরোলো কিন্তু আমি নেগেটিভ আছি, তাহলে কিন্তু কার্ডস কাজ করবে না। তো আগে নিজেকে পজিটিভ হতে হবে। আমাদের সোলটা যদি পজিটিভ হয়, ট্যারোট, ম্যানিফেস্টেশন, অ্যাঞ্জেল নাম্বার সব কাজ করবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো 999 এর ক্ষেত্রে নতুন একটা জিনিস শুরু হলো। এইভাবে 1 থেকে 9 আমি পুরোটা বললাম। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা করলাম। আর 11 এর ক্ষেত্রে তো আমি অ্যালার্মের বিষয়টা বলি, অ্যালার্মটা দিয়ে বেলিফের কথাটা বললেন। ফাইন, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে তোমার কাছ থেকে একটা যে কোনো ভালো রেমেডি জানবো ভালো থাকার উদ্দেশ্যে। প্রথমেই বলি, একটা রেমেডি সেটা হচ্ছে ডিপেন্ড করে সেই মানুষটা কোন সিচুয়েশনে আছে তার উপর। তো আমি যখন কারোর লাইফে হয়তো প্রচুর টাকা আছে, তার জীবনে ভালোবাসা নেই। কিছু মানুষ আছে যার প্রচুর ভালোবাসা আছে কিন্তু সে টাকা পাচ্ছে না। তো প্রত্যেকটা, তোমরা যেরকম প্রত্যেকটা মানুষ আলাদা, তোমাদের বার্থ চার্ট আলাদা, সেরকম তোমাদের প্রবলেমও আলাদা, প্রয়োজন আলাদা, তো রেমিডিজও আলাদা। তো আমি বলবো, তোমরা যদি তোমাদের লাইফে টাকা পয়সাকে নিজের জীবনে এনহ্যান্স করতে চাও, তো আমি বলবো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা প্রত্যেক দিন নিজের বডিকে গোলাপ জল দিয়ে ক্লিনস করো। যখন স্নান করবে, স্নানের জলের সাথে অবশ্যই গোলাপ জল মিশিয়ে স্নান করবে। তাহলে তোমরা নিজের লাভ লাইফ এবং টাকা পয়সা দুটোকে একসাথে নিজে এনহ্যান্স করতে পারবে নিজের লাইফে। আর যদি তোমরা প্রচন্ড রকমের তোমাদের শরীরে রোগ থাকে, তোমরা প্রচন্ড রকম রোগে ভোগো, কিন্তু তোমাদের টাকা পয়সা আছে, ভালোবাসাও আছে, কিন্তু তোমাদের শরীরের মধ্যে সেই সক্ষমতাটা নেই যে তোমরা এই জিনিসগুলোকে উপভোগ করবে, তখন তোমরা একটা কাজ করবে, তোমরা তোমাদের নিজের স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করবে। এতে তোমাদের গুরু জুপিটার সে স্ট্রং হবে এবং তোমাদের সমস্ত রোগ আছে সেগুলো নাশ হবে। এবং আরেকটা জিনিস, যদি তোমরা চাও তোমাদের পার্টনারের সাথে তোমাদের সম্পর্ক সবসময় চিরমধুর থাকুক, সেক্ষেত্রে তোমরা স্নানের জলের সাথে মধু মিশিয়ে স্নান করবে, মধুর মতোই সম্পর্ক হবে। আর একটা কথা বন্ধুরা, সমস্ত রেমেডির ঊর্ধ্বে একটাই রেমেডি, সেটা হচ্ছে শিবলিঙ্গে জল অর্পণ। এটা আমি মনে করি এই একটা রেমেডির মধ্যে দিয়ে সব গ্রহকে শান্ত করা যায়, মনের মধ্যেটাকে শান্ত করা যায় এবং নিজেকে নেগেটিভিটি থেকে মুক্ত করা যায়। কারণ তুমি যখন শিবলিঙ্গকে রুদ্রাভিষেক করছো, তখন তুমি শুধু শিবকে জল ঢালছো না, তার মধ্যে রয়েছে অশোক সুন্দরী, তার মধ্যে রয়েছে গণেশ, তার মধ্যে রয়েছে কার্তিক, তার মধ্যে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং গৌরী পটটা হচ্ছে স্বয়ং মা জগদম্বা। তো একটা যখন তুমি শিবলিঙ্গে জল অর্পণ করছো, তোমার এতগুলো ঠাকুরের পুজো, এতগুলো পুজো একসাথে হচ্ছে। তাই এর চেয়ে বড় রেমেডি কোনো কিছুই হতে পারে না। তুমি তোমার জীবনে যদি টাকা পয়সা চাও, তাহলে তুমি অবশ্যই শিবলিঙ্গতে দুধ, দই, পঞ্চামৃত যেটাকে বলে, দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, এই 5টি দ্রব্য দিয়ে অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করো। আর যেহেতু শনিদেবের দশায় মানুষ দরিদ্র হয়, তাই শনির দশায় বিশেষ করে তোমরা কালো তিল সহযোগে রুদ্রাভিষেক করো। এই দুটো জিনিস যদি তোমরা করো, তাহলে আমি বলবো বাবার মাথায় জল ঢালার চেয়ে বড় রেমেডি পৃথিবীতে কোনোটা নেই। আর এটার মাধ্যমেই তুমি তোমার জীবনের চরম যে সুখ, সেটা তুমি এর মাধ্যমেই পাবে। টাকা পয়সার চেয়েও বড় সুখ হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য। সেটা যদি তুমি পেয়ে যাও তোমার লাইফে, তোমার আর এই টাকা পয়সাকে তোমার জীবনে তুচ্ছ মনে হবে, ভালোবাসাকেও তুচ্ছ মনে হবে। কারণ ঈশ্বরের ভালোবাসা যে পায়, তার আর পৃথিবীর কারোর ভালোবাসার দরকার হয় না।
তো নিজের জীবনে যদি ব্লেসড থাকতে চাও এবং ম্যাজিক্যাল থাকতে চাও, ম্যাজিক কিন্তু একজনই করতে পারে, সেটা হচ্ছে আমাদের পরমেশ্বর। তার সান্নিধ্যে থাকো, দেখবে কোনো দুঃখকে দুঃখ মনে হবে না এবং তুমি সব সময় ব্লেসড থাকবে, সব সময় মহাকালের কৃপায় থাকবে। তো জয় শ্রী মহাকাল, খুব ভালো থাকবে। আপনিও। অনেক ধন্যবাদ।